যাবে সজনী ভাবি নাই মনে আছে না। ওনার গ্রামের রতন কানা ওই গানটা খুব ভালো গাইতো। কয়া রতন এই গানটা একটু শুনো তো দেখি। তাই গান গাইয়ে টাইয়ে পরে যে গুণতির বল থাকে না, গুণতি পাগল বিজয় কান্দে ওরে বসে বিজনে একদিন ভাবি নাই মনে। ওই জায়গা বিজয় সরকারের নাম তুলে দিয়ে রতন কানা গাচ্ছে। রতন কানা কান্দে ওরে বসে বিজনে পাগল বিজয় কয় এ রতন করলি কি? আমি সামনে বসা আমার লেখা গান আমার নামটা তুলে দিলি। কয় সরকার মশাই আপনি এত বড় একজন কবি তো, তাই আপনার সামনে আপনার নামটা বলতে আমার লজ্জা করলো। ওই রতন কানাও স্যার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটাও মোদিজির প্রকল্পের নাম না পাল্টাইয়ে পারে না, নিজের নাম ঢুকায়। টোনটা একটু বেশি আছে। এই হচ্ছে ওনার অভ্যাস। আজকের সময় অভাবে বড় একজন বক্তা এখানে এসেছিলেন, পারভেজ ভাই। আমার আরেকটা সভায় যেতে হবে, সে কি বড় আনা কোথায়, দুটো করে এলাম। আজকে আবার স্কুটনি ছিল বর্ধমানে, ওই করিয়ে তারপরে আসলাম। এই জন্য আমরা জয় বাংলা বলি না, কারণ ভারত মায়ের জয় দিলে প্রত্যেকটা রাজ্যের জয় হয়ে যায়, আলাদা বলা লাগে না। জয় উত্তরপ্রদেশ বলদে কয়, জয় মহারাষ্ট্র বলদে কয় না। আমরা কি বলি? ভারত মাতা কি, জোরে ভারত মাতা কি, বলো জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই মিলে হাত তুলে বলুন হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। টোনটা একটু বেশি আছে না, ওই জন্য লিকেজ হচ্ছে। তবে আজকে এখন তো আর সান্ধ্যকালীন নাই, আরম্ভ হয়েছে সন্ধ্যার সময়। যে কথা বলতে গেলাম, বড় একজন বক্তা আমি নিয়ে এসেছিলাম, পারভেজ ভাই। তাকে একটু দেখে রাখেন আপনারা, জোরে জোরে করতালি দেন। পারভেজ ভাই উনি মুসলমান ঘরের ছেলে হয়েও মোদিজির সমর্থক এবং কত ভালো বক্তব্য উনি রাখেন। আমার পরে ওনার একটু বক্তব্য শুনবেন আপনারা, শুনবেন তো, শুনবেন তো। আমি চলে যাব, উনি বলবে। আমি খুব বেশি সময় আপনাদের কাছে বলবো না, আমাকে আপনারা চেনা অচেনা না। আজকে চেনা নাকি ওরে কপাল, সে হাফ প্যান্ট পরাতে চেনে সবাই। সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা না। আর আমারে কয় আমি নাকি বহিরাগত, ওরে কপাল রে। আর ওনাদের কীর্তি আজাদ একেবারে টালির ঘরের মানুষ, ওনাদের ইউসুফ পাঠান একেবারে কালীঘাটের সংসারের মানুষ, আর আমি নাকি বহিরাগত। ওনাদের ডাকিয়ে আনেন যে পথসভা এইরকম জনসভায় পরিণত হয়ে যায়, দেখে যাও তোমরা। একে পথসভা বলে না জনসভা বলে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল পূর্ব বর্ধমানে ফুটতে চলেছে, কেউ ঠেকাতে পারবে না। ফুটবে, আপনারা ফুটাবেন। কেন ফুটাবেন? আমার বিশ্বপ্রিয় মোদিজি, তিনি আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে। আজকে এখানে যারা মন্ডল নেতৃত্ব রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, আমি সবার নাম আর এখন বলবো না, নাম সবার জানা হয়ে গেছে কারা কারা আছে। পল্লবদা গেল কোথায়? আচ্ছা, উনিও আমাদের বর্ধমানের, পূর্ব বর্ধমানের জেলার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি। ঠাকুর মশাই ওনাকে নির্দেশ দিয়েছেন, অসীম সরকারের প্রচারে নামিয়ে যাও, অসীম সরকার জিতবে, তাড়াতাড়ি যাও, জয় ডাঙ্কা বাজাও, হরিনাম করো, হরিবল। উনি খুব ভালো বক্তব্য দিচ্ছিলেন সিএ সম্পর্কে।
আজকে যারা জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব, বুথ নেতৃত্ব, 7টা মোর্চা থেকে যারা এখানে আছেন এবং যারা শক্তি প্রমুখ রয়েছেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আমি প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আর সামনে যারা রয়েছেন আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, এটা পাল্লা ক্যাম্প, তাই না? তৎসঙ্গে আমার বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, মা শান্তি সত্য বাবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার মতুয়া গোসাই পাগল যারা এখানে এসেছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরি বল। যারা কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত যারাই এখানে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আমাকে আপনারা চেনেন, আমার মোদিজি জানেন যে অসীমকে ওখানে পাঠালে চিনানো লাগবে না, সবাই চিনবেন। আর ওই দলে যাকে দিয়েছে আমাদের ঘরেরই মা শর্মিলা সরকার। আচ্ছা, উনি ভোটে দাঁড়ানোর আগে কেউ চিনতেন আপনারা? ওনার দলের লোক চিনত নাকি? জিজ্ঞেস করেন এই জায়গা তৃণমূলদের চিনত? আর আমি বহিরাগত, আর আমারে কয় ভোর পাস। আরে আমি ভোর পাস আর তোমরা যে চোর পাস। এই নির্বাচনটায় ভারতবর্ষের কাণ্ডারি কে হবে? ভারতবর্ষ কোন দিকে যাবে? পাকিস্তান যদি আক্রমণ করে, চীন যদি আক্রমণ করে, সেই প্রতিরক্ষা শক্তি কি করে বৃদ্ধি পাবে? আবার যদি কখনো মহামারী আসে, তাহলে মানুষকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা কার আছে? তেমন মানুষকে মানুষ প্রধানমন্ত্রী বানাবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী বানানোর ভোট না। ভোট কি? সারা পৃথিবীর মানুষ জেনে গেছে যে ভারতের প্রধানমন্ত্রী আবার কে হচ্ছে। কে হচ্ছে বলেন তো, জোরে বলেন তো। মোদিজি। আপনারা যদি এখান থেকে মোদিজিকে ভোট দেওয়া, আমাকে ভোট দেওয়া না, পদ্ম ফুলে ভোট দিলে আবার মোদিজির কাছে সেই ভোট পৌঁছাবে। আর আমি আপনাদের প্রতিনিধি হয়ে মোদিজির দরবারে গিয়ে বলতে পারবো আমার পাল্লাবাসীর এই অবস্থা হয়েছে, আমি তাদের এই উন্নয়ন করে দিতে চাই, টাকা দিতে হবে। আমার ঠাকুর মশাই মন্ত্রী হওয়ার পরে তিনি যে কাজটি করেছেন এই সিএ লাগু করার জন্য অনবরত লেগেছিলেন। যদিও সিএ আন্দোলন ঠাকুর বাড়ি থেকে আরম্ভ হয়েছিল তখন দুই ঠাকুর মশাই অস্ট্রেলিয়ায় ছিলেন, আমরা তখন সাথে ছিলাম, বড় মার সঙ্গে, আপনারাও ছিলেন। কিন্তু উনি মোদিজির দরবারে থেকে বার বলে সিএ লাগু করেছে। এই সিএ লাগু করায় কি লাভ হয়েছে জানেন? আর আপনাদের কেউ অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবে না। আপনারা সবাই ভারতের অধিবাসী। যদি সিএ সম্পর্কে কেউ ভুল বুঝায় আপনাদের, জানো এই লাগু হয়েছে, তোমাদের বাংলাদেশে পাঠায় দেবে। আপনি তারে সাথে খাবার দেবেন কই মাছের ঝোল দিয়ে আর লাউ দিয়ে আর শোল মাছ দিয়ে, খাবার টাবার দিয়ে বিছানা করে শুতে দেবেন। আপনি একটু ঘুমায় থাকেন, আমরা একটু অসীম সরকারের ডাকিয়ে আনি। যদি চলে যেতে চায়, ওই যে গরু গোসর দেওয়া দড়ি মাজায় বাঁধে ভালো করে খুঁটির সাথে বাঁধার পরে আমারে ফোন করবেন, আমি চলে আসবো এই মিথ্যাবাদীদের মিথ্যা উন্মোচন করার জন্য। এরা মিথ্যা কথা বাড়ি বাড়ি গিয়ে বলছে। আগে বলেছিল মুসলমানদের তাড়াই দেবে, বলে নাই। সিএ লাগু হয়েছে, একজন মুসলমানকে তাড়াইছে নাকি? চলে গেছে নাকি? কোনো দিনও মুসলমানদের গায়ে একটু আঁচড় লাগবে না। কেন? সিএটা পাশ হয়েছে এবং সিএটা লাগু হয়েছে একমাত্র ওপার বাংলা থেকে যারা এসেছে। কিভাবে? যারা পালিয়ে এসেছে বা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও আর ফিরে যায়নি, থেকে গেছে। এইভাবে কোনো দেশে গিয়ে পালিয়ে নাগরিকত্ব পাওয়া যায় না। এই সামনে মাইক ম্যান কথা বলে না,
একদম না। তোমরা মাইকম্যান একটু ওই দিক গিয়ে বসো, যাও ওই দিক গিয়ে বসো, যাও। মাইকম্যান থাকবে ওখানে। কত ভদ্রলোক ছেলে, ওনার সাথে এইভাবে কথা বলে। বোঝো না তাহলে কোনটায় টিভি দিতে কোনটায় দিবেন, তারপর কি অসুবিধা হয়ে যাবে। অতগুলো বোতাম, ঠিক না? যারা ওপার বাংলা থেকে পালিয়ে এসেছে দালাল ধরি, অথবা পাসপোর্ট করে এসে সরকারকে না জানাই থেকে গেছে, এরা অবৈধ অনুপ্রবেশকারী। কোথায় লেখা আছে? লেখা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ধারায়। যদি কারো কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে এখনই গুগলে সার্চ করেন, ওখানে আমি যা বললাম এইটা বলেন। কি বলবেন? মুখস্থ করে নেন, নাই তুলে নেন। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি, এইটুক বলেন, এখনই বেরোবে। দেখেন কি লেখা আছে, পরিষ্কার লেখা আছে, যারা পালিয়ে পালিয়ে আসবে উইদাউট ডকুমেন্টস, উইদাউট পাসপোর্ট, তারা অবৈধ অনুপ্রবেশকারী, ভারতের কোনোদিন নাগরিকত্ব পাবে না। আর যারা পাসপোর্ট করে এসেও ফিরে যাবে না, তারাও পাবে না। তাহলে আমার সমাজের মানুষ শতকরা 99 জন তো পালাই পালাই আসছে। সত্যি বললাম না মিথ্যা বললাম? কথা কও। তাহলে আমরা ভোটার কার্ড করেছি, আধার কার্ড করেছি, প্যান কার্ড করেছি, রেশন কার্ড করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, কিন্তু তলা আমাদের ফাঁকা। যদি চেক করে, যদি বলে তোমরা কিভাবে এসছো কাগজপত্র দাও, যদি বলে আমি ভারত ভাগের আগের থেকে আমার ঠাকুরদাদা এই দেশে বাস করতেছে, তাহলে 52 সালের ভোটার লিস্টে আপনার ঠাকুরদাদার নাম আছে কিনা ওইটা চেক করবে, দেখবে নাই। তারপরে আপনার বাবার নামও নাই, আপনার নাম পাওয়া যাচ্ছে 80 সালের থেকে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? ভোটার কার্ড বাতিল হতো, সব বাতিল হয়ে যেত। কারণ তাহলে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি ভারতের অবিভক্ত ভারতে আপনার ঠাকুরদাদা ছিল না, আপনি কোন দেশের থেকে এসেছেন। বোঝা যাচ্ছে কি? এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না, একেবারে পাই টু পাই বুঝাচ্ছি। আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি, যার ভোটার কার্ড আছে সেই নাগরিক। তাই যদি হয় তাহলে শিডিউল কার্ড সার্টিফিকেট করার সময়, পাসপোর্ট করার সময় 71 সালের আগের দলিল চাই কেন? কি মিথ্যে কথা কয়! এত বড় মিথ্যে কথা গরুর পেটেও সহ্য হয় না। এক মিয়া ভাই ঈদের কোরবানি দিতে গরু কিনে নিয়ে যাচ্ছে, গরুটা কিনেছে 40,000 টাকা দিয়ে। গান গাচ্ছে, সত্য বল সুপথে চল ওরে আমার টোন বেশি আছে এই জন্য লিকেজ হচ্ছে। সত্য বল সুপথে চল ওরে আমার। এক মেয়ে জিজ্ঞেস করছে, ও মেয়া কি গরু কিনছো কত দিয়া? ওখানে কোরবানির বাজার, গরুর দাম নেছে 60,000। গরু ভাবতেছে শালা মিথ্যে কথা কয় কেন, আমার তো 40,000 দিয়ে কিনে আনছে। আবার গান গাচ্ছে, সত্য বল সুপথে চল ওরে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য বল সুপথে চল ওরে আমার। আর এক মেয়ে জিজ্ঞেস করছে, ও মেয়া গরু কিনছো কত দিয়া? কয় কুরবানির বাজার, গরুর দাম নিছে 80,000। গরু কয়ে শালার দ্বারে আর থাকা যায় না, কিনছে 40,000 দিয়া, ও বাড়াতে বাড়াতে 80,000-এ নিয়ে গেছে। গরু মাথা ঝাড়া দিয়া দড়ি ছিঁড়ে নিয়ে দৌড়তেছে। চলে যাস কেন? ভাই যাবো না। এত মিথ্যে কথা গরুর পেটেও সহ্য হয় না। আমি আমার মতো আসি, তুমি কোরবানি দাও খাসি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা মিথ্যা কথা বলা আরম্ভ করেছে, বলতে বলতে বলে কি কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছে, বলে নাই? বলে নাই? সেই দলের ক্যাডাররা আবার এসে ভোট চায়।
লজ্জাও করে না। ভোট চাইতে আসলে জিজ্ঞেস করবেন কেন সি এর বিরোধিতা করেছিল, বলো তোমরা। যদি উদ্বাস্তু মতুয়াদের শত্রু কেউ থেকে থাকে, বড় শত্রু তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী আর সিপিএম কংগ্রেস, ওরাও বিরোধিতা করেছে। তাহলে আমরা নাগরিকত্ব পাবো, পাবো মানে সুরক্ষা হবে, আর ওই ভোটার কার্ড টিকে যাবে, আধার কার্ড টিকে যাবে, গাড়ি বাড়ি টিকে যাবে, এনআরসি 1000 বার হলেও আর আমাদের ভয় থাকবে না। এইটা যখন করতে গেল, তাহলে তোমরা সেই জায়গাটা কেন বিরোধিতা করলে? জবাবটা দাও, তারপরে ভোটটা নাও। ঠিক বললাম তো নাকি? মনে থাকবে তো? এইবার শোনে, তৃণমূলকে এর আগে আপনারা ভোট দিয়েছেন অনেকে, আর দেওয়ার মতো পরিস্থিতি নাই। এখন যদি আপনি তৃণমূলকে ভোট দেন, তাহলে শাহজাহান বাহিনীকে সমর্থন করা হলো। আপনারা বলতে পারেন এখানে মুখ্যমন্ত্রী কি দোষ, মুখ্যমন্ত্রী নির্দোষ, আমরা তো তাকে দেখেই ভোট দেবো, এরকম বলে না? উনি তো ভোটে বলে যে আর কেউ নাই, আমি সব জায়গায়, আমি একাই প্রার্থী, আমাকে ভোট দাও। তুমি একাই প্রার্থী, তাহলে যে যে জায়গায় প্রার্থী হয়ে মন্ত্রী হলো, চুরি করলো, ওই চোরের দোষটা তোমার কাছে যাবে না? কায়দা কত! একজন বন্ধু পাতাতে গেছে একজনের সাথে, বন্ধু পাতাচ্ছে, পারভেজ ভাই তুমি আমার বন্ধু, তো তোমার বাবা, তোমার আব্বা, আমার আব্বা, আমার বাবা, তোমার বাবা, তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, তোমার বাড়ি, আমার আম গাছ, তোমার আম গাছ, তোমার আম গাছ, আমার আম গাছ, তোমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ, তোমার বউ, আমার বউ, আর আমার বউ, আমার বউ, ওই বেলার কবে না পারভেজের বউ। আরে কায়দা! দেখেছেন, দেখেছেন ঘটনাটা কি? তুমি বললে নিজে যে 294টা সিটে আমি একাই প্রার্থী মমতা ব্যানার্জি, তাহলে 293টা সিটে তুমি তো হারিয়েই গেলি দাদা শুভেন্দুর ধাক্কায়, তুমি চিৎকার হয়ে পড়ে গেছো, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছ। আর যে কয়জন জিতলো, তারা যদি চুরি করে, চুরির দোষ পড়বে কিনা তোমার ঘাড়ে, এর জবাব চাই। তুমি নিজের মুখ দিয়ে বলেছ বন্ধু পাতাতে গেছে, তোমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ, 294টা সিটে আমি একাই প্রার্থী, কিন্তু চুরি করলে আমি তার ভাগীদার না। এই হয় না? ফাঁক পাবা না। শাহজাহান হিন্দু সুন্দরী নারীদের নিয়ে ধর্ষণ করেছে পিঠা বানাবার নাম করে, তার দল নিয়ে। আমি মুখ্যমন্ত্রীর দোষ দিতাম না। যদি প্রথম দিন মায়েরা বের হওয়ার পরে বাংলার মুখ্যমন্ত্রী যদি একবার সন্দেশখালির পরের দিন গিয়ে বলতো, মা তোরা লাঠি নিয়ে এইভাবে পথে নেমেছিস ঝাঁটা নিয়ে কেন, বল তোদের কে কি করেছে? আমি তো একটা নারী, আমি বাংলার মুখ্যমন্ত্রী, যদি তোদের আমি সহায়তা করতে না পারি, আমার মুখ্যমন্ত্রী থেকে লাভ নাই, বল মা। তাহলে ওরা ঠান্ডা হয়ে যেত, সব বলতো। উনি যদি তখন বলতেন যারা এই অপকর্ম করেছে আমি 3 দিনের মধ্যে তাদের গ্রেপ্তার চাই এবং তাদের আইনের আওতায় এনে কঠিন সাজা হোক, কেউ যেন রাজনীতিতে এসে এমন কর্ম না করে, বলতে পারতো না? বলে নাই। আরো যাতে শাহজাহানদের অ্যারেস্ট না করে তার জন্য উনি আঁচলের তলায় পলায় রাখিছে। ওরে আমার সোনা রে, কত ভালো রে, তোরা না থাকলে আমার ভোট চুরি করবে না কে রে? ওরে ভোটের আগের দিন গিয়ে কারা ভয় দেখাবে না রে? ওরে আমার সোনা রে। এই না 54 দিন আঁচলের তলায় রাখলো কেন? আমি দোষ দিতাম না। যে অনুব্রত মণ্ডল মেসুয়া কেষ্ট, কই আমি ওনারে মেসুয়া কেষ্ট, মাছ বিক্রি করতো বাজারে বসে, আর তার বডিগার্ডের কাছে প্রথমে 100 কোটি টাকা পাওয়া গেল। সাহেব আল হোসেন
সেই কেষ্টকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের অনুব্রত আমার কেষ্টকে বীরের সম্মান দিয়ে জেল থেকে আমরা নিয়ে আসবো, তার মানে তুমিও ওরে চুরি করা শিখাইছ। ঠিক কিনা বলেন? আসে কিনা? কথা কন না কেন? তুমি মুখ্যমন্ত্রী, তুমি আরো বলবা এত বড় অন্যায় করেছে। হ্যাঁ, তদন্ত করা হোক, যদি এই অন্যায় করে থাকে তার বিচার হোক, এই হবে না কথা? উনার ভাইপো উনি বলেন আমি যদি দুর্নীতি করে থাকি আমি নিজে শহীদ মিনারে গিয়ে ফাঁসির দড়ি নেব। তাহলে লজ্জা করে না দিল্লি যাইয়ে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ চাও কেন? আমার জন্য সিবিআই ধরে না, ধরে না, এ বলিয়ে পারা যায় না, সারা রাত বললেও ফুরবে না। ফুরবে? আপনারা একটু ভেবে দেখেন। আমি একটা গান শোনাই আপনাদের, এই গানটা শুনাইয়ে তারপরে পারভেজ ভাইকে দেব আমি। আর কিন্তু একটা ভোটও জোড়া ফুলে পাওয়ার অধিকার নাই, কারণ জোড়া ফুলে ভোট দিলে অনুব্রতকে আপনার সাপোর্ট করা হচ্ছে, জোড়া ফুলে ভোট দিলে আপনার সাপোর্ট করা হচ্ছে সন্দেশখালীর শাহজাহানকে। আর আমার মোদিজি কি করেছে? যে মেয়েটা ওই সাহস করে মহিলাদের নিয়ে পথে নেমেছে, সেই রেখা মিত্র, তাই তো, রেখা পাত্র, তাকে এমপি টিকিট দিয়ে দিয়েছে দিল্লিতে নেবার জন্য। এর নাম নরেন্দ্র মোদী। আমার মোদিজি কি করেছে? 500 বছরের জিয়ে রাখা আমার মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্র, সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। আমার মোদিজি কি করেছে? কাশ্মীরে ভারতীয় পতাকা উঠতো না, ভারতের সংবিধান মানত না, ওখানে সৈনিকরা আমরা ফেসবুকে দেখেছি হেঁটে যাচ্ছে, পাথর মারছে, ওদের কাছে AK-47 আছে, কিচ্ছু বলার অধিকার ছিল না। এখন মারুক তো। সেই কাশ্মীরের 370 ধারা বাতিল করে দিয়েছে, ভারতের পতাকা উড়িয়েছে, ভারতের সংবিধান কাশ্মীরে কায়েম করেছে। এর নাম নরেন্দ্র মোদী। বুঝতে পারছেন কি বলছি? উনি যা বলেন তাই করেন। উনি মুসলিম মায়েদের প্রতি দেখে যে কি এদের কি দুর্গতি, একটা সংসারে থাকলে ঝগড়াঝাটি হয় না, সব সময় কি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এই হয় নাকি? আরে লাভ ম্যারেজ করলেও তো ওরকম সব সময় হয় না, কি সত্যি কথা না? কোন সময় বলে এই ফেললো, অনেক সময় রাগ করে বউ বাপের বাড়িও চলে যায়, যাই তো নাকি? কথা কন না কেন? আমার মাথায় আমার কোলে নিয়ে একদিন মামা বাড়ি চলে গেল, আবার বাবা যেয়ে নিয়ে আসলো। ছোট ছিলাম, আমার মনে আছে, কিন্তু মুসলিম ভাইদের মধ্যে ছিল যদি একবার বলে বসে তালাক তালাক তালাক, তাহলে ঘরের বিবি তালাক, যা আর হবে না। ওই স্বামীর ঘরে আসতে গেলে অন্য কোনো পুরুষের সঙ্গে আবার বিয়ে করতে হবে, তাই তো? কয় মাস থাকতে হবে? 3 মাস। এই পারা যায়? একটু মনে মনে চোখ বুঝে ভাবিয়ে দেখো তো, অন্য আরেকজনের বিয়ে করিয়ে তার সাথে খাটে সুতি হবে, তারপরে আবার স্বামীর কাছে আসতে। কিছু জিনিস আকার ইঙ্গিতি বলতে, এগুলো খোলাখুলি বলা যায় না, ঠিক তো নাকি? মোদিজি দেখলেন না মুসলমান মেয়েদের বউদের এইভাবে অত্যাচার ঠিক না, তিনি 3 তালাক উঠিয়ে দেবার জন্য বিল করে বিল পাস করেছে, আর 3 তালাকে কাজ হবে না। এর নাম নরেন্দ্র মোদী। 82 কোটি মানুষকে লকডাউনে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে। একটা মানুষও লকডাউনে না খেয়ে মরেছে? কথা বলেন, কে খাবার দিয়েছে? মোদি। আর ওই খাবার প্যাকেটে কার ছবি লাগানো থাকে? মোদি খাবার দেয় আর দিদির ছবি লাগাই দেয়, লজ্জাও নাই। আর আমাদের ঠাকুর বাড়ি একটা, না কব না থাক, ওই যে এক মা, রাঙা মা, কোন বোধ আছে ওনার? উনি আবার ওই দলে গিয়ে আবার মতুয়াদের ভাগাই নিয়ে
সেই জায়গায় যে ডাঙ্কা বাজায়, হরি বল হরি বল, এক মতুও যেন না যায়। ওই মমতা ঠাকুর ডাকলে যেন এক মতুও না যায়। বলবেন যে তোমার দিদি, তুমি যে দল করো তারা আমাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে, তুমি যেতে পারো, আমরা যাব না। আমরা শান্তনু ঠাকুরের, আমরা গুরুচাঁদ ঠাকুরের, আমরা বাবা হরিচাঁদ ঠাকুরের সৈনিক, আমরা বাবা প্রিয়া ঠাকুরের সৈনিক। মনে থাকবে তো? উনি ওই বাড়ির বউ করিছে কিটা জানেন? বড় মা বিনা পানিরে দিয়ে, মা বিনা পানি যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে 7 একর সম্পত্তি লিখে দিয়েছিল, উনি বেঁচে থাকাকালীন ওনাকে জোর করে নিয়ে যাবে না মোটে। একবার ছবি বেরোয়ছিল না, এখানে মাথা কাটা ফাটা নাক মুখ, জানেন তো নাকি? সে ছবি আমার কাছে আছে। ওনাকে জোর করে বারাসাত নিয়ে ওই সম্পত্তি আবার ওনার করায়ত্ত করে রেখেছে। ওই দলিল আমি তুলেছি, আমি দলিল আমার এই গাড়ির মধ্যে আছে। এই হচ্ছে মাননীয় মমতা ঠাকুর। খবরদার। তাহলে আমাদের এই ভোট কি ভোট? এই ভোট প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। এই ভোটে তো আর দিদি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, নাকি হবে? হবে? দিদি কি হবে বলেন তো? ও মমতাওয়ালা ঠাকুর এসেছিল নাকি? ওরে আমার লজ্জাও করে না, লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার সামনে বসিয়ে দেন, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে আমি পূর্ব বর্ধমান ছেড়ে চলে যাব, আর কোনোদিন আসবো না, কথা দিলাম। আমার সামনে বসিয়ে দেন, মিথ্যা প্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু না। উনিও বোঝে যে আমি মিথ্যা কথা বলতেছি, তাও কয় কেন? ওই যে রাজ্য সবাই পাঠায়, কায়দা কত, দেখেছেন ব্যাপারটা কি? না, আমি কখনো অন্যায়ের সমর্থন করি না। আমি কথা দিয়ে যাচ্ছি, একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের নাগরিকত্বহীন হতে দেব না, দেব না, দেব না। যদি আমি কখনো দেখি যে আমার একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ নাগরিকত্বহীন হচ্ছে, সেদিন আমার এমপি পদ থেকে আমি পদত্যাগ করে চলে আসবো, কথা দিয়ে গেলাম। আমি ওই এমপি হয়ে কামাবার জন্য এমপি হব। আমি উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের জন্য গেছি। আজ 3 বছর এমএলএ আছি হরিণঘাটায়, এখনো আছি। বলতে পারবে কেউ? টাকা খাওয়া তো দূরের কথা, কারো কাছে একটা পান খেয়েছে অসীম সরকার, তা খাই নাই। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাহলে দিদি কি হবে? দিদি প্রধানমন্ত্রী হবে কবে জানেন? দিদি সেদিন প্রধানমন্ত্রী হবে যেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি সেদিন প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। ভোট চাইতে গেলে ওদের জায়গা দেবে না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে তৃণমূলের গোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে তৃণমূলের গোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন এই দেশের হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। ভোট চাইতে গেলে ওদের জায়গা দেবে না।
আপনারা জানবেন সংবিধানের কোনো আইন নিঃশর্ত হয় না, খুব লক্ষ্য করবেন। কারণ এই সিএতে লেখাই আছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান হইতে যে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করিয়াছে, কিভাবে? সে পালিয়েই আসুক আর পাসপোর্ট করে এসে নাই যাক, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। তাহলে এর মধ্যে শর্ত আছে না, তোমার 3 দেশের এক দেশ থেকে আসতে হবে। তাহলে আমরা কোথা থেকে আসছি? পাকিস্তান বা বাংলাদেশ থেকে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যে তুমি আসছো, তার জন্য 20টা প্রমাণের একটা প্রমাণ চেয়েছে। একটা ঘর ভাড়া রসিদ দিলেও হবে, ছোট বাজার, যে কোনো জনপ্রতিনিধি লিখে দিলেও হবে যে হ্যাঁ 2014 সালের 31শে ডিসেম্বরের আগের থেকে বসবাস করছে। 20টা প্রমাণ। এলআইসি হতে পারে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো তো হতে পারেই। একেবারে সহজ শর্ত দিয়েছে, বাড়ি ভাড়ার রসিদ হলেও হবে। তার চাইতে সহজ, একজন অঞ্চল প্রধান লিখে দিলেও হবে। এতে আর বাদলো না। তাহলে তোমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি 6টার একটা হতে হবে। তাহলে আমরা কি হিন্দু? যে কোনো হিন্দুদের যে কোনো ধর্মস্থান থেকে, যেমন আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, ভারত সেবাশ্রম সংঘ, সৎসঙ্গ আছে না, শ্রীগুরু সংঘ, তারপরে আরো বলেছে যে কোনো পুরোহিত বা মতুয়া গোসাই লিখে দিলেও হবে হিন্দু। একটা জায়গা 9টা প্রমাণের একটা চেয়েছে। সেটা কি? তোমার ঠাকুর দাদা বাবা যে বাংলাদেশে বাস করতো, তুমি তো সেই দেশ থেকে এসেছো, অর্থাৎ তুমি আসো নাই, তোমার ঠাকুর দাদা বা বাবা এসেছিল, ওই দেশের 9টা প্রমাণের একটা প্রমাণ চেয়েছে। ওই দেশে যে ছিল, তার মধ্যে বাড়ির দলিল বা পর্সা বা ওই দেশের কোনো সরকারি কাগজ, খাজনা টাজনা, যে কোনো একটা উদ্দেশ্য। এখানে আমি এবং ঠাকুর মশাই, আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, মাননীয় অমিত শাহজিকে চিঠি লিখেছি, আজকে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ওখানে আমাদের এখান থেকে নেতৃত্বকে ডেকে নেওয়া হয়েছে, অমিত শাহজির কাছে মিটিং হয়েছে। ওখানে আর একটা পয়েন্ট জুড়ে দিয়েছে যে এই 9টা প্রমাণের একটা প্রমাণ যার কাছে আছে সে দেবে, যার নাই তার দেওয়া লাগবে না। শর্ত তো থাকবে, সহজ সরল শর্ত। শর্ত ছাড়া সংবিধান হয়? যদি কোনো বেবোধে কয় নিঃশর্ত নাগরিকত্ব চাই, বুঝতে হবে তার সংবিধান সম্পর্কে কোনো বোধ নাই, নাই, নাই। সে সংবিধান পড়েই। সংবিধানের প্রত্যেকটা ধারাই হচ্ছে শর্ত, সহজ সরল বা কঠিন। এই জন্য আপনাদের কোনো ভয় নাই। আর আমার অমিত শাহজি বলেছে এক্ষুনি তোমাদের যে ফর্ম ফিল আপ করতে হবে, তেমন কোনো ব্যাপার না। 5 বছর ধরে করো, 10 বছর ধরে করো, তোমাদের তো মুক্তি দিয়েই দিছি, তোমাদের আর অবৈধ অনুপ্রবেশকারী কেউ বলতে পারবে না। যদি কেউ পাসপোর্ট করতে গেলে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে প্রমাণ দিয়ে যদি ডিআইবি ভোগায়, আমারে ফোন করবেন। ডিআইবির পাপের সাধ্য নাই যে বলবে 71 সালের আগের প্রমাণ দাও। আমাকে ফোন করবেন, আমি গাড়ি নিয়ে চলে যাব সেই থানায়। কারণ 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা প্রমাণ দেখাতে পারবে তাকেই পাসপোর্ট দিতে হবে। এই সিএ লাগু হয়ে গেছে। দিদি হবে, দিদি প্রধানমন্ত্রী হবে। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। তাহলে আমাদের নাগরিকত্ব সুরক্ষার সময় যারা বিরোধিতা করে আর ঠাকুর বাড়ির বউ হয়ে সেই দলে ঘুরঘুর করে ঘোরে, সে
ডাকলে যেন কোনো মতুয়া সেখানে না যায়, তার সার্টিফিকেটে কাজ হবে না, দিলাম পরিচয়। তার সার্টিফিকেটে কিন্তু কাজ হবে না, আমি লিখে দিয়ে যাচ্ছি। কারণ সে ঠাকুর বংশের বউ, সে ঠাকুর বংশের রক্ত তার মধ্যে নাই, কিচ্ছু নাই। সে আসছে কোথার থেকে? নাগপুর, চন্দ্রপুর। বুঝে গেল কি? যারা ঠাকুর বংশের ওয়ারিশ আছে তারা লিখে দেবে, মতুয়া কার্ড আছে যাদের ওদেরই কাজ হবে। হরিবল হরিবল। কৃষ্ণ ভক্ত সেও যদি ঠাকুর বাড়ি যায়, ঠাকুর আমার লিখে দেবে, আমার সঙ্গে কথা হয়, বলছে যে আসবে সবাইকে লিখে দেব, সবাইকে লিখে দেব, কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ না, বলে গেলাম তাই। মনে রাখবেন বিজেপি ছাড়া কোনো আর কেউ আপনাদের এই কাজ করে দেয় না, একমাত্র ভারতীয় জনতা পার্টি করে দিয়েছে। যদি তাদের সঙ্গে আমরা বেঈমানি করি তার চাইতে আর খারাপ কাজ কিছু থাকে না বাবা। তৃণমূলকে আপনারা ভোট দিতে পারতেন, তারা যদি এত দুর্নীতি না করত, এত দুর্নীতিবাজদের আর ভোট দেওয়া যায় না। ওই দলে যারা এখনো রয়েছে তারা ওই দুর্নীতি করার জন্য রয়েছে। তবে কিছু কিছু ভালো মানুষ আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। মনে রাখবে 30-35টা সিট যদি এবার আমরা পাই, 26 পর্যন্ত এই সরকার থাকবে না রে ভাই। ওদের ভালো ভালো মানুষ যারা, ওরা অনেক আগেই যোগাযোগ করে। তাপস বাবুর মতো মানুষ এসেছে আমাদের ধারে। ভাবতে পারেন তাপস না জাতীয় নেতা না তৃণমূলের, উনি একা নাকি, ওর পিছনে আরো ভালো মানুষ লাইন দিয়ে রয়। ওরা শুধু তাকাইয়া আছে যদি 30 আসন পায়, ভেঙে চুরে চলে আসবে তৃণমূল, আর থাকবে না রে ভাই। কয়টা চোর থাকবে জেলের মধ্যে, বলে গেলাম তাই। আর একটা কথা বলে যাই, অনুব্রত যদি তার মেয়েকে নিয়ে জেলে থাকতে পারে, তাহলে ভবিষ্যতে পিসি ভাইপো জেলে যেতে পারে। সেইভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভাই, কাছাকাছি চলে গেছে ইডি সিবিআই। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, কাকু কালীঘাটের কাকু। ওরে সবার আছে জানা, ওনার সাহেব কে ছিল, উনি করেছে বর্ণনা। বলে নাই আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, বলে নাই। সাহেবের কাছে পৌঁছে যাবে আর কিছু দিনেরও ভিতরে। দেখবেন চোরেরা যাবে জেলেরও ভিতরে। যাক আর আমি বেশি বলে নাই তো প্রয়োজন, কারো জোরে সবার কাছে করলাম নিবেদন। সবাই মিলে আপনারা মাঠে একজোট, পদ্ম ফুলে এবার আপনারা মারবেন কিন্তু ভোট। আপনাদের এই জায়গার একজন গেছে চোরের দলে, ওনার আর ভালো লাগলো না বাবা। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকে খোঁজে বিষ্ঠা কোথায়, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আহা, কি? বিষ্ঠার প্রতি নিষ্ঠা অতি, তাই পদ্মে অসন্তোষ, তাই পদ্ম ফেলে বিষ্ঠা গেলে যার নাম সন্তোষ। আরে কাউয়া সব দিন দুই ভালোবাসে নাকি? মধুর থালা নেবেন, ও থালায় ঠোক দেবে না, আপনার ছেলে হাইয়ে দেবে, কুকু করে খাবে। ওই কাউয়া মার্কার স্বভাব ছিল সন্তোষের ভিতরে। তাই চোরের
পারি না। খালি বিষ্ঠার অতি নিষ্ঠা অতি পদ্মে অসন্তোষ, তাই পদ্ম ফেলে বিষ্ঠা গেলে যার নাম সন্তোষ। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো? আরে আমরা জিতিয়ে গেছি, কেউ ঠেকাতে পারবে না রে। আর হরিব মানুষের উচ্ছ্বাস দেখে যে আনন্দ পাই, এবার পদ্ম ফুল ফুটবে এখানে, ঠেকাবার কায়দা নাই। একবার বাহু তুলে বল হরিব, বলো যত ভক্তগণ, আমার মতো এখানে আমি করলাম সমাপন। বলো ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারুকচাঁদ হীরামন রাধা কৃষ্ণ নিতাই গৌর নাম সীতা মাতা পিতা প্রেমানন্দে। একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।